আসসালামু আলাইকুম সুধী দর্শক। আজকে আমরা এমন একজন ধর্মীয় নেতার কথা বলবো যে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম কোনো নেতা আর মুসলিম বিশ্বে জন্মগ্রহণ করেননি। শুধু তিনি মুসলিম বিশ্বেই আলোচিত তা নয়, তিনি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেনকি রাশিয়া, এমনকি চীন সমস্ত জায়গায় প্রভাব বিস্তার করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলো রুহুল্লাহ খামেনির শিষ্য Ayatollah Ali Khamenei, who has rises from the ashes. তিনি ৩৫ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সারা পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস রচনা করেছেন। এমনকি সুপার পাওয়ার যে আমেরিকা, তার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো জাতি সামনাসামনি দাঁড়াবার সাহস পাননি, কিন্তু তিনি সেই আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইতিহাস সৃষ্টি করেছেন। এবং আধুনা ইসরায়েল এবং ইরানের যে 12 দিনের মহাসংঘর্ষ হয়ে গেল, সেখানেও তার অনমনীয় প্রত্যাঘাত এবং তার দৃঢ় চেতা স্বভাব এবং ঈমান এবং আকীদার উপরে তার বিশ্বাস, ইসলামের উপরে বিশ্বাস, সেটা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন যে তিনি মাথা নোয়াবার নয়। হ্যাঁ, আমরা বলছি সেই আলী খামেনির কথা, যিনি 1939 সালের 19শে এপ্রিল নাজাফে জন্মগ্রহণ করেন। তার পিতা আলিম ও মুস্তাহিদ জাভেদ খামেনি এবং তার মাতা হলো মাশহাদ খাদিজা। তিনি পিতামাতার 8ম সন্তানের মধ্যে দ্বিতীয়। তার ছোট ভাই হাদি খামেনি, তিনি একটি পত্রিকা সম্পাদক, এবং তার বোন ফাতেমা হুসাইনি, তিনি নাজাফে আসার আগে তাদের পরিবার ছিল তাফরেশ, এবং তারা সেই তাফরেশ থেকে ইরাকের তাবরিজে গমন করেন। এবং সেই তাবরিজে তাদের গোটা পরিবার চলে আসলেও তাদের মূল বাড়ি ছিল তাফরেশে। শিক্ষা, প্রাথমিক শিক্ষা, আলী খামেনি জন্মের 4 বছর বয়সেই তিনি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা বা মক্তবে গমন করেন, এবং সেখানে তিনি শেখ হাশেম কাজভানি ও আয়াতুল্লাহ মিলানির মতো ইসলামিক বিশেষজ্ঞ ও চিন্তাবিদের কাছে লেখাপড়া শিখে বা ইসলাম সম্বন্ধে জ্ঞান নিয়ে তিনি বড় হতে থাকেন। তিনি 1957 সালে নাজাফে গমন করেন এবং 1958 সালে কোমে স্থায়ী হন, এবং তিনি কোমে রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনির ক্লাসে গমন করেন এবং তিনি তার সংস্পর্শে আসেন, এবং তিনি সেখানে একই সঙ্গে ইসলাম এবং ইসলামিক রাজনীতি বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং রাজনীতিতে জড়িয়ে পড়েন। আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক জীবন ও রাষ্ট্রপতিত্ব। রিজা শাহ পাহলভীর আমলে আয়াতুল্লাহ খামেনি 3 বছরের জন্য আলী হাসান খামেনি 3 বছরের জন্য নির্বাসিত ছিলেন। তিনি ইরানি ইসলামী বিপ্লবের সময় রুহুল্লাহ খামেনির বিশেষ আস্থাভাজন ছিলেন। তিনি 1979 সালে অস্থায়ী বিপ্লবী সরকারের উপ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, এবং তিনি 1980 সালে তেহরানের প্রধান মসজিদের ইমামতি করার জন্য মনোনীত হন, এবং তিনি সেই সময় বিপ্লবী গার্ডের উপপ্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। 1981 সালে তিনি 97% ভোট পেয়ে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন, এবং এটা ছিল ধর্মীয় নেতাদের মধ্যে তিনিই প্রথম যিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি থেকে মনোনীত হয়ে বা নমিনেশন পেয়ে রাষ্ট্রপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং তিনি ওই সময়ে যারা ইসলামী বিপ্লবের বিরোধিতা করেছেন তাদেরকেও তিনি দমন করেন। 1980 সালে ইরাক ইরান যুদ্ধের সময় তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি একই সঙ্গে নেতৃত্ব দান করেন এবং তাকে যুদ্ধের ময়দানে অনেক সময় দেখা গেছে। সর্বোচ্চ নেতা, 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তার উত্তরসূরি মন্তাজিরকে বরখাস্ত করলে
সেই স্থানে আলী খামেনিকে মনোনয়ন দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পররাষ্ট্রনীতির সম্পর্ক বিশ্বাস। 1980 সালে ইরানে জিম্মি সংকটের পর থেকে ইউএসএ এবং ইরানের মধ্যে কখনো কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেননি, এবং জানা যায় যে এই আলী খামেনি তিনি ইরান সাথে ইউএসএর সম্পর্কের রাজনৈতিক সম্পর্ক সামরিক সম্পর্ক যাই বলেন এই ব্যাপারে খুব একটা আস্থাভাজন ছিলেন না। তিনি ইরান ইউএসএ এবং ইউরোপকে বিশ্বাস করতেন না। তিনি এটা বুঝতেন যে তারা কথা দিয়ে কথা রাখবেন না, এই জন্য তিনি সবসময় তাদেরকে এড়িয়ে গেছেন এবং ইরানকে আমেরিকাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে গ্রহণ করেছেন, এবং সেই প্রতিদ্বন্দ্বী হিসাবে গ্রহণ করে তিনি তার সামরিক ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছেন। এবং তিনি প্রায় হুমকি দিতেন যে তিনি হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন। এই 35 বছর তিনি সর্বোচ্চ ক্ষমতায় থাকার জন্যে তিনি সামরিক দিকে এবং রাজনৈতিক দিকে অনন্য ক্ষমতা খাটান, এবং তিনি ইউএসএর রক্তচক্ষুকে কখনোই ভয় করেনি। যে আমেরিকা সারা বিশ্বে যে কোনো রাষ্ট্রকে দখল করা, লুট করা, তেল লুট করা, বিধিনিষেধ আরোপ করা, এগুলো তাদের কাছে কিছুই নয়, এগুলো মাছ ভাত। এরকম সময়েও যারা ধ্বংস করেছে সিরিয়া, যারা ধ্বংস করেছে লিবিয়া, যারা ধ্বংস করেছে ইরাক, যারা ধ্বংস করেছে আফগানিস্তান, তারপরেও ইরান আমেরিকার রক্তচক্ষুকে ভয় পাননি আলী খামেনি, এবং তিনি 2020 সালে ইরাকের আল আইন আসাদ ঘাঁটিতে মিসাইল মেরে সারা পৃথিবীর কাছে প্রতিবাদের দৃষ্টান্ত স্থাপন করেন, এবং তিনি এই যে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে প্রথম জবাবদিহিতার ইতিহাস সৃষ্টি করেন। এবং ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 দশক ধরে নানা রকম আলোচনা, সমালোচনা, মিছিল, মিটিং, অনেক কিছু হতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত 13 জুন ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য নিয়ে ইরানকে আক্রমণ করে। 100 প্লেন এবং কয়েকশো ড্রোন দিয়ে আক্রমণ করে, এবং তারা ইরানের নানা পারমাণবিক প্রকল্পে আঘাত করে, এবং তারা একই সঙ্গে প্রায় 12 জন সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে, এবং সাধারণ মানুষ ধারণা করেন যে ইরান আর এটা প্রত্যাঘাত করতে পারবে না এত ক্ষতির মধ্যে, কিন্তু দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে ইরান ঘুরে দাঁড়িয়েছে, এবং তারা ইসরায়েলে মিসাইল এবং ড্রোন দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং সেই ধ্বংসযজ্ঞ চালানোর মধ্যেই তখন আমেরিকা এই ফর্দ পারমাণবিক প্রকল্পে B-52 স্টিল বিমান দিয়ে GBU-57 বাংকার ব্লাস্টার বোমা, যার ওজন প্রায় 13 টন, সেটা দিয়ে ধ্বংস করে দেয়। তারা বলে যে তারা ধ্বংস করে দিয়েছে। ইরান এই ক্ষেত্রে নানাজনের নানা মতবাদ রয়েছে, কিন্তু এই এত কিছু হওয়ার পরেও দেখা যায় যে আসলে ইরানি জাতি মাথা নোয়াবার নয়, তারা সিংহের জাতি। 1000 বছরের মধ্যে তারা কখনো মানুষের কাছে মাথা নত করেনি। ইভেন আপনারা যদি আলেকজান্ডার কথা মনে করেন, তারাও পারস্য জয় করতে পারেনি। তাহলে আলী খামেনি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে স্বল্প ইমব্যালেন্স পাওয়ার নিয়েও কীভাবে ইমানি শক্তিতে, কীভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, কীভাবে স্বদেশকে রক্ষা করার জন্যে যুদ্ধে জয়ী হওয়া যায়। তার রাজনৈতিক কৌশল, আলী খামেনির রাজনৈতিক কৌশল তার পূর্বসূরীদের থেকে ভিন্ন ছিল। তিনি সবসময় সামঞ্জস্য এবং ভারসাম্য বজায় রেখে কাজ করেছেন। 3 দশক ধরে তিনি ক্ষমতায় থাকার জন্যে তিনি সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে একটি সুসম্পর্ক এবং গুড কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি এমন কোনো বিভাগ নেই যেখানে তিনি হাত রাখেননি। তিনি রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্য, প্রশাসন, সব জায়গায় তিনি তার প্রভাব খাটিয়েছেন, এবং তিনি তার প্রভাব খাটিয়ে তিনি তার কাজ উদ্ধার করেছেন। অথবা রাষ্ট্রের জন্য যেটা মঙ্গল, যেটা রাষ্ট্র আইনি পন্থায় করতে পারেন না, সেখানে তিনি সেটা করে মানুষের কল্যাণ অথবা দলের কল্যাণের প্রভাবের জন্য এটা তিনি করেছেন। তার সাম্রাজ্য, তার টেলিগ্রাফের প্রতিবেদন জানা যায় যে আলী খামেনি একটা $95 বিলিয়ন সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। সেটা সেই সাম্রাজ্যে প্রায় 500 কর্মচারী রয়েছে যারা এগুলিকে
মেনটেন করে, অর্থাৎ রাষ্ট্র যেখানে রাষ্ট্রের হাত যেখানে নিষিদ্ধ, রাষ্ট্রের হাত যেখানে বন্ধ, সেখানে এই ফান্ড থেকে কাজ করা হয়। এবং এই টেলিগ্রাফ প্রায় 6 মাস ধরে অনুসন্ধান চালিয়ে দেখেছেন যে আলী খামেনি এখান থেকে একটি টাকাও বেনিফিট নেননি। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া, আলী খামেনি পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং মজুতের বিরুদ্ধে ফতোয়া দেন যে এটা ইসলামিকভাবে নিষিদ্ধ। তো এগুলি ছিল আলী খামেনির জীবনের নানা রকম কাজকর্ম। এবং জীবন সায়নে এসে তিনি এই ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্যে তিনি সবসময় তৎপর ছিলেন। এবং তিনিই একমাত্র মুসলিম নেতা যিনি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমাদের আরব নেতারা তাদের এমন অবস্থা যে তারা মানে ইসরায়েলের ভয়ে ত্রস্ত থাকে, আমেরিকার ভয়ে তাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না, এবং তাদের ইমানি শক্তিও কম, তারা ভোগবিলাসে মত্ত, তাদের প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা তাদের নিজের রাষ্ট্রকে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। এবং তারা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যারা তাদের শত্রু, যারা তাদেরকে ধ্বংস করতে চায়, তারা তাদের সাথেই মিত্রতা করে এবং তাদের থেকেই তারা নানা শর্তে অস্ত্র কেনে। খুবই হাস্যকর একটা বিষয়। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করলাম ইরানের সেই অবিসংবাদিত নেতা আলী খামেনি, যিনি উঠে এসেছেন ছাই থেকে এবং গোটা মুসলিম বিশ্বের জন্য আশীর্বাদ হিসাবে। অনেক মানুষ তাদেরকে শিয়া হিসাবে সমালোচনা করলেও আমরা বলবো যে এইটা নিয়ে সমালোচনা করার কিছু নেই। ইসলাম যখন তৈরি হয় তখন কোনো শিয়া সুন্নি এগুলো কিছু ছিল না। ইরানি একমাত্র দেশ এবং একমাত্র আলী খামেনি এবং ইরানি জাতি একমাত্র প্রতিবাদী কণ্ঠ, যারা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন অথবা যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে শুধু কথাই বলেন না, তারা আঘাত হানার জন্য প্রস্তুত থাকেন এবং জীবন বিলিয়ে দেওয়ার জন্যই প্রস্তুত থাকেন। আলী খামেনি, the man who has made the history in the pages of history by himself. Long live আলী খামেনি। তো আমরা আজকে আলী খামেনির সম্বন্ধে আলোচনা করলাম। দর্শক, আপনাদের যদি ভালো লাগে তা আমাদের চ্যানেলটিকে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো বিষয় নিয়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।